জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল। হাওড়া মুর্শিদাবাদের পর এবার ডানকুনিতে শাসকের গোষ্ঠী কোন্দল। ডানকুনির নতুন যুব সভাপতির নাম ঘোষণার পরে সরব দলেরই তৃণমূল কাউন্সিলর। যাকে ডানকুনির নতুন যুব সভাপতি করা হয়েছে সে একজন দুষ্কৃতী, অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর। রবিবার ব্লক শহর মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হয়। ডানকুনি শহর যুব সভাপতি করা হয় জিয়ারুল আকনকে। নাম প্রকাশের পরই ক্ষোভ। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যকুমার দের অভিযোগ, এটা পরিবারের ব্যাপার। কাউন্সিলরের রাগ হয়েছে, বসে মিটিয়ে নেব, পাল্টা দাবি করেছেন জিয়ারুল। ফলে আজ ডানকুনি টাউনের মতো একটা জায়গায়, সেন্সিটিভ জায়গায়, সেখানে আমার কাছে গুরু দায়িত্ব দিয়েছে। এই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আর প্রথম কথা দেখুন, এটা দলের অন্দরের ব্যাপার। পরিবার বড়, আজকে তৃণমূল কংগ্রেস একদম সংগঠিত দল, এত বড় দল, তো দলে থাকতে গেলে দেখুন দাদা ভাইয়ের ব্যাপার, এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেবো। অর্থাৎ এই নিয়ে কোনো কিছু মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের দলের ব্যাপার, আমরা দল থেকে সেটা কথা বলে নেবো। কি বললাম? আমি কি বলছি তৃণমূলের কোনো এখানে গোষ্ঠী আছে, তৃণমূলের কিছু আছে? আমি বলছি কোনো গোষ্ঠী নেই। আমি ব্যক্তিগতভাবে জিয়ারুল আকনকে মানছি না। এটা তো আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আমি মানবো কি মানবো না, দল তাকে প্রেসিডেন্ট করেছে, আমার বিশ্বাস এটা দলের কাছে সম্পূর্ণ তথ্য যায়নি। আমি মানছি না, ওকে মানছি না। তাতে আমায় মার্ডার করতে পারে, ওরকমই ছেলে, আমায় মেরে দিতে পারে। আমার যদি আগামী দিন কিছু হয়, আমার বাড়ির লোক কিন্তু জিয়ারুল আকনকে ছাড়বে না। আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি, ও আমায় মার্ডারও করতে পারে, ওরকম ছেলে। ওর ব্যাগে এই 4 মাস আগে অ্যারেস্ট হয়েছিল ডানকুনি থানায়। কি বলছেন? বেল বন্ড হয়েছে, ওর বেল বন্ড হয়েছে। আমার কাছে প্রমাণ আছে, 1000 ঘন্টা রেকর্ডিং আছে। যদি কেউ ভাবে যে এখন কোনো প্রমাণ নেই, 1000 ঘন্টা রেকর্ডিং আছে ও যে অ্যারেস্ট হয়েছিল। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। জিয়ারুল আকনের আপনারা দয়া করে একটু ডিআইবি রিপোর্টটা তুলে নিন জিয়ারুল আকনের, তারপর আমাকে সাসপেন্ড করবেন, তারপর আমাকে শোকজ করবেন। আমি মাথা পেতে মেনে নেবো, মাথা পেতে মেনে নেবো। সবগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়। এই দ্বন্দ্ব ডানকুনির মানুষের তাতে কোনো যায় আসে না। কে ওদের সভাপতি হলো, কে হলেন না, ডানকুনির মানুষের কোনো উপকৃত হওয়ার বিষয় নেই। সূর্যবাবু শুনলাম প্রেস মিট করেছেন, তার দলের নবনিযুক্ত সভাপতির বিরুদ্ধে বলছেন, কিন্তু আমি খুশি হতাম যদি সূর্যবাবু বলতেন প্রেস মিট করে যে 8000 স্কুল বন্ধ হয়ে গেল, প্রতিদিন ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। আমাদের ডানকুনিতে বহু বুথে আমরা দেখেছি সার্ভে করার সময় যে কাজ না পেয়ে বহু ছেলেরা তার বৃদ্ধ বাবা মা পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের ভূমিকা পালন করছে। এইটা নিয়ে তার প্রশাসন কি ভাবছে, এই নিয়ে যদি কোনো বার্তা দিতে পারতেন তাহলে ডানকুনির মানুষের উপকৃত হবে। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গে প্রবল হয়ে উঠেছে। আজকে দেখুন ডানকুনিতে এই ঘটনা ঘটছে, আপনারা এখন দেখাচ্ছেন, কিন্তু এই ঘটনা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলে আসছে। আজকে এই ঘটনা ঘটছে সেই সন্দেশখালীর ঘটনার পর থেকে। আজকে তৃণমূলের নেতারা নিজেদেরকে যা মনে করে নিচ্ছে, সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গলিতে বাচ্চারা পর্যন্ত জানে তৃণমূল মানে কি, নতুন করে বলার কিছু নেই। তাই বলতে চাইছি এই ছোটখাটো ঘটনা এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকট হচ্ছে। আলটিমেট মানুষের কোনো লাভ নেই। কে হচ্ছে না হচ্ছে আমাদের বিন্দু বিসর্গও যেমন আগ্রহ নেই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ডানকুনির বাসিন্দাদেরও কোনো আগ্রহ নেই। মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি। দেশপ্রিয় শাসমল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মহালয়ায় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হলো, কিন্তু কলকাতায় দুষ্কৃতী দৌরাত্মের অবসান হচ্ছে না। চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভর দুপুরে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে। ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। চারু মার্কেট থানা এলাকা দেশপ্রাণ শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি। একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে জায়গা রাস্তার ধারে জিমটি রয়েছে, এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা গুলি চালানোর মতো ঘটনা ঘটে। চারু মার্কেট থানা দেশপ্রাণ শাসমল রোড, এখানেই রাস্তার ওপরে রয়েছে দ্য কালচার নামের এই জিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা 12টা নাগাদ এখানে দুটি মোটর বাইকে 4 দুষ্কৃতী আসে। রাস্তার ওপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে, তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে 2 দুষ্কৃতী। তাকে ডাকতে বলে রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই পরপর 2 রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে পালিয়ে যায় দুজনে। ওদের রেনকোট পরা ছিল, উপর হেলমেট ধরা ছিল, इसलिए জিজ্ঞেস করলো একজনে, ওনাকে ডাকতে গেছে, তখন এই গ্রাউন্ডে দুটো শ্যুট করেছিল, দুজন।
পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল, রেনকোট জন্য পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল, পরা ছিল। জয় দাকে বললো ডাকতে, তখন গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। আমাকে ফোন করে বলে এরকমভাবে জিমে দুটো গুলি চলেছে, তারা এসে দেখলাম 2 রাউন্ড গুলি চলেছে, কিছু মার্কিংস পাওয়া গেছে, কিছু এমটি বুলেটস পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় জিমের ভিতরে 10 জন শারীরিক কসরত করছিলেন। যদিও অল্পের জন্য রক্ষা পান সকলে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই জিমে আসেন আইপিএস অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকি রাস্তাতেও কোনো সিসি ক্যামেরা নেই। অনেক লোক আসে, বড় বড় অফিসাররাও আসে, সবাই আইপিএস অফিসাররাও আসে। রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে, কোন পথ দিয়ে তারা পালিয়েছে, সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় রাস্তায় পুলিশ রয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। যে মোটর বাইকে করে এসেছিল তারা, সেই মোটর বাইক কোন দিকে গেল। চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুষ্কৃতীরা কারা, কোথা থেকে এসেছিল, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আগে থেকে কি রেকি করে এসেছিল? দিনে দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল? আগ্নেয়াস্ত্রই বা পেল কোথা থেকে? আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়েছে। ব্যস্ততম এলাকা, রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কিভাবে, মানে কোনো বিষয় না, সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি, এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা জিম করতে তারাও বোঝে। ভরা উৎসবের মরশুম, কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন, তার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকে বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত। এখন দেখা যাচ্ছে বিহার থেকে শার্পশুটাররা এখানে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে। মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয়। মহাষ্টমীর দিনও চলতে পারে, সন্ধি পুজোর দিনও চলতে পারে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর। গুলি চলার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। এতগুলো ঘটনা ঘটলো, তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন, এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল, এখন 1 ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো না? বলতো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে। দেখুন, যখন কংগ্রেসের জমানা ছিল 72 থেকে 77, কজনকে মেরেছিল সেটা কংগ্রেস, কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক, তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।